আজকের এই বিশ্লেষণে আমরা ইংরেজি ভাষার একদম বেসিক মানে একেবারে গভীরে যেতে চাই। শুনতে খুব সাধারণ মনে হলেও একটা ভাষার কাঠামো ঠিক কিভাবে তৈরি হয় তা কিন্তু সত্যিই অবাক করার মতো। লেটার বা বর্ণ থেকে শুরু করে কিভাবে একটা আস্ত বাক্য তৈরি হয়ে যাচ্ছে, চলুন আজ সেই বিষয়টা খুব সহজ করে ডিকোড করা যাক। আচ্ছা, সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। এই পুরো জার্নিতে আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে বর্ণ আর বর্ণমালা, তারপর ভাওয়েল আর কনসোনেন্ট কিভাবে কাজ করে, এরপর ইংরেজি উচ্চারণের কিছু চমকপ্রদ নিয়মকানুন, তারপর শব্দ আর সিলেবল, এবং একদম শেষে গিয়ে কিভাবে একটা অর্থপূর্ণ বাক্য দাঁড় করানো যায় সেটা দেখব। একেবারে বেসিক থেকে শুরু করে একটু অ্যাডভান্স দিকে যাবে আমাদের আজকের এই আলোচনা। শুরুতেই আসা যাক একদম প্রথম ধাপে, বর্ণ এবং বর্ণমালা, যাকে আমরা ইংরেজি ভাষার মূল ভিত্তি বলতে পারি। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টি বর্ণ বা লেটার আছে, আর এই ২৬টাকে একসাথে আমরা অ্যালফাবেট বা বর্ণমালা বলি। একটু ভাবলেই অবাক হতে হয়, এইমাত্র ২৬টা পিলারের উপরই কিন্তু বিশাল ইংরেজি ভাষার পুরো সাম্রাজ্যটা দাঁড়িয়ে আছে। এখানে দুই ধরনের বর্ণ আছে, একটা হলো ক্যাপিটাল লেটার আর অন্যটা স্মল লেটার। সবচেয়ে মজার ব্যাপারটা হলো এদের উচ্চারণে কিন্তু বিন্দুমাত্র কোনো ফারাক নেই। এ সবসময় এই থাকবে, তা সে বড় হাতের হোক বা ছোট হাতের। তবে লেখার সময় ক্যাপিটাল লেটার ব্যবহারের বেশ কিছু কড়া নিয়ম আছে। যেমন কোনো সেন্টেন্সের শুরুতে, কবিতায়, যে কোনো নামের ক্ষেত্রে বা যখন আমি অর্থে আই ব্যবহার করা হয় তখন তা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এবার আসি ২ নম্বর ধাপে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর ধ্বনির খেলায়। সত্যি বলতে কি, এই পার্টটাই সবচেয়ে ইন্টারেস্টিং। ২৬টা বর্ণকে কিভাবে ভাগ করা হয়েছে আর তার মধ্যে ভাওয়েল বা স্বরবর্ণের আসল ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে সেটাই এবার আমরা দেখব। ভাওয়েল ছাড়া একটা ভাষা যেন একদম অচল। ইংরেজি বর্ণমালাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। আমাদের হাতে আছে 5টা ভাওয়েল, এ, ই, আই, ও আর ইউ। এর বাইরে ডব্লিউ আর ওয়াইকে সেমিভাওয়েল বলা হয়। এগুলোকে বাদ দিলে বাকি যে 21টা বর্ণ পড়ে থাকে, যেমন বি, সি, ডি, এফ, এদের বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এই ক্যাটাগরিগুলো বোঝা একদম মাস্ট, কারণ এদের প্রত্যেকের কাজের ধরন পুরোপুরি আলাদা। এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ভাওয়েলের সাহায্য ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। এটা ইংরেজি ভাষার অত্যন্ত মৌলিক একটা নিয়ম। শুধু বি উচ্চারণ করতে গেলেই বোঝা যায় শেষে একটা ই সাউন্ড এমনিতেই চলে আসছে। তার মানে ব্যঞ্জনবর্ণ সবসময় স্বরবর্ণের উপর নির্ভরশীল। একা একা এরা কিছুই করতে পারে না। ব্যাপারটা ঠিক কতটা অদ্ভুত তা একটা উদাহরণ দিলে বেশ ক্লিয়ার হবে। ধরা যাক আমরা দুটো কনসোনেন্ট নিলাম, এম আর এন। এদের পাশাপাশি বসিয়ে উচ্চারণ করার চেষ্টা করলে কি কোনো অর্থ দাঁড়ায়? একদমই না। কিন্তু যেইমাত্র এই এম আর এনের ঠিক মাঝখানে একটা ভাওয়েল এ বসিয়ে দেওয়া হলো, ম্যাজিকের মতো তা হয়ে গেল ম্যান, অর্থাৎ মানুষ। এভাবেই কনসোনেন্টের আগে বা পরে ভাওয়েল বসিয়ে শব্দ তৈরি করতে হয়। শব্দের গঠন তো হলো, এবার ৩ নম্বর ধাপে আসা যাক ইংরেজি ধ্বনিতত্ত্ব আর উচ্চারণের দারুণ একটা জগতে। এখানে আমরা দেখব কিভাবে একই ভাওয়েল আলাদা আলাদা শব্দে বসে পুরোপুরি ভিন্ন ভিন্ন আওয়াজ তৈরি করে। আমাদের গলা কিভাবে এই চেঞ্জগুলোর সাথে মানিয়ে নেয় তা দেখলে সত্যিই তাক লেগে যায়। এখানে একটা ভাওয়েল কিভাবে তার রূপ বদলায় সেটা বেশ লক্ষণীয়। প্রথমে এ ভাওয়েলটা ওল শব্দে অয়ের মতো শোনাচ্ছে, আবার ম্যান শব্দে সেটা হয়ে যাচ্ছে অ্যা, আর কারে গিয়ে হয়ে যাচ্ছে আ। ঠিক একইভাবে ইউ ভাওয়েলটা পুটে উ, কাটে আ, আর ইউনিটিতে ইউ এর মতো উচ্চারিত হয়। শব্দে ভাওয়েলটা কোথায় বসছে তার ওপর নির্ভর করে এই পরিবর্তনগুলো। খুব সাবধানে খেয়াল করা উচিত। আর এই বিষয়টা খুব দারুণভাবে প্রমাণ করে যে ভাওয়েলগুলো নিজেদের মধ্যে কোলাবোরেট করে কিভাবে নতুন নতুন সাউন্ড বানায়। একেই বলে ডাইপথং বা যৌগিক স্বর। যেমন এ আর আই এক হয়ে তৈরি করে দীর্ঘ এই সাউন্ড, যেমনটা আমরা মেইন শব্দে পাই। আবার দুটো ও পাশাপাশি বসলে তৈরি হয় উ বা উ সাউন্ড, যেমন বুক। এই স্বরবর্ণগুলোর পারস্পরিক সহযোগিতাতেই জন্ম নেয় নতুন সব উচ্চারণ। এবার বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে ইংরেজির একটা দারুণ সম্পর্ক দেখা যাক। এখানে চমৎকার একটা প্যাটার্ন আছে। বাংলার প্রথম বর্ণ ক এর ইংরেজি হল খে। এর সাথে শুধু একটা এইচ যোগ করে দিলেই সেটা বর্গের দ্বিতীয় বর্ণ খ বা খেইচ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে গ থেকে ঘ, ট থেকে ঠ। এই সিম্পল রুলটা জানা থাকলে ইংরেজি বানান লেখা বা পড়াটা অনেক বেশি লজিক্যাল আর সহজ মনে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভাষার নিয়ম তো আছেই, কিন্তু তার পাশাপাশি এর ব্যতিক্রম বা এক্সেপশনগুলো আমাদের জানতে হবে। যেমন
সি বর্ণটা কাম শব্দে কয়ের মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু সিনেমা শব্দে সেটা আবার স হয়ে যাচ্ছে। আবার জি বর্ণটা গেমে গ হলেও জেম শব্দে তা জ হয়ে যায়। এই ব্যতিক্রমগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলোই ইংরেজি উচ্চারণকে এত বৈচিত্র্যময় করে তুলেছে। আওয়াজ আর বর্ণের খেলা তো অনেক হলো। এবার আমরা 4 নম্বর পর্বে আসব, শব্দ এবং সিলেবল গঠন, মানে অর্থ তৈরি করা। এতক্ষণ ধরে যে বর্ণগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে সাজিয়ে কিভাবে একটা প্রকৃত অর্থ বা মিনিং তৈরি করা যায়, সেটাই এখন দেখার বিষয়। কারণ দিন শেষে অর্থ প্রকাশ করতে না পারলে তো আর ভাষার কোনো মানে হয় না, তাই না? আগেই বলা হয়েছে যে বর্ণগুলো পাশাপাশি বসে শব্দ তৈরি হয়, কিন্তু শুধু পাশাপাশি বসালেই কি কাজ হবে? একদমই না। যেমন বি ও ওয়াই মিলে হয়েছে বয়, যার একটা ক্লিয়ার অর্থ আছে, বালক। সুতরাং এটা একটা শব্দ। কিন্তু ওই একই বর্ণগুলোকে যদি ও ওয়াই বি হিসেবে সাজানো হয়, তাহলে এর কোনো মাথামুন্ড অর্থ দাঁড়ায় না। তাই এটা কোনো শব্দই না। একটা পরিষ্কার অর্থ প্রকাশ করাটাই এখানে সবচেয়ে বড় শর্ত। এখানে একটা খুব কমন ভুল ধারণা ক্লিয়ার করা দরকার। অনেকেই লেটার আর সিলেবলকে একই জিনিস মনে করেন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। লেটার হলো স্রেফ বর্ণ, আর সিলেবল হলো অক্ষর। একটা শব্দের ঠিক যতটুকু অংশ আমরা সবচেয়ে কম কষ্টে এক ঝোঁকে উচ্চারণ করতে পারি, ঠিক ততটুকু অংশকেই সিলেবল বলা হয়। এই উদাহরণগুলো দেখলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ম্যান বা ফ্যান শব্দগুলো আমরা এক ধাক্কায় উচ্চারণ করে ফেলি, তাই এগুলো এক সিলেবল। কিন্তু যখন এলিফ্যান্ট বলা হয়, তখন আমরা এটাকে দুটো অংশে ভাঙি, এলি আর ফ্যান্ট, তাই এটা 2 সিলেবলের শব্দ। আবার ক্লিনলিনেস শব্দটায় ক্লিন, লি, নেস, এখানে 3 বার বিরতি পড়ছে, তাই এটা 3 সিলেবল বিশিষ্ট শব্দ। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। আমরা লেটার থেকে শব্দে এসে পৌঁছেছি। এবার 5 নম্বর ধাপে দেখব অর্থপূর্ণ বাক্য তৈরি, বা আমাদের এই ভাষাগত জার্নির একদম চূড়ান্ত পর্যায়টা। এখানে ছোট ছোট শব্দগুলো একসাথে মিলে কিভাবে একটা সম্পূর্ণ বাক্য বা সেন্টেন্স তৈরি করে, সেটাই আমরা দেখব। একটা বাক্য গঠনের প্রধান শর্ত মূলত দুটো। শব্দগুলোকে একটা সঠিক অর্ডারে বসাতে হবে, আর সেটা দিয়ে একটা ক্লিয়ার মিনিং প্রকাশ পেতে হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটা বাক্য তৈরি করতে সবসময় যে একগাদা শব্দের দরকার হয় তা কিন্তু নয়। সিচুয়েশন যদি একদম ক্লিয়ার থাকে, তবে ইয়াসের মতো একটা মাত্র শব্দও কিন্তু একটা সম্পূর্ণ বাক্যের কাজ করতে পারে। এই নিয়মটা বেশ মজার। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, মানে পাখি আকাশে উড়ছে। গ্রামার আর লজিক দুটো দিক থেকেই এটা পারফেক্ট, তাই এটা একটা বাক্য। কিন্তু দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরু আকাশে উড়ছে, এখানে কিন্তু গ্রামারের কোনো ভুল নেই, শব্দগুলো ঠিক জায়গাতেই আছে, কিন্তু রিয়েলিটির দিক থেকে এর কোনো অর্থই দাঁড়ায় না। মানে গরু তো আর আকাশে উঠতে পারে না। অর্থাৎ ভাষার ক্ষেত্রে শুধু গ্রামার জানলেই হবে না, লজিক বা যুক্তিরও একটা বড় ভূমিকা আছে। আজকের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এই যে ও ওয়াই বি বর্ণগুলো পাশাপাশি বসানো হলো, এগুলো কি আসলে ভাষার কোনো কাজে আসে, নাকি দিন শেষে শব্দ আর বাক্য তৈরির মূলে রয়েছে ওই একটাই জিনিস, একটা পরিষ্কার অর্থ প্রকাশ করা? আমাদের একটু ভেবে দেখতে হবে। ভাষা আসলে শুধু কিছু নিয়মের বেড়াজাল নয়, বরং অর্থবহ যোগাযোগের একটা দারুণ মাধ্যম। এই নতুন কিছু শেখার জার্নিটা এমনই আনন্দদায়ক থাকুক।